তো বন্ধুরা আজকে আমাদের টপিক হলো হিউম্যান অ্যাজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট অফ সয়েল ফরমেশন, অর্থাৎ মৃত্তিকার রূপান্তরে মানুষের সক্রিয় ভূমিকা কি। তো এটা কিন্তু একটা সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফির টপিক, তো সেই সম্পর্কে আজকে আমরা জানবো। চলো ভিডিওটা শুরু করি। তো মৃত্তিকার রূপান্তর বা পরিবর্তনে মানুষের কিন্তু একটা সক্রিয় ভূমিকা আছে, সেই ভূমিকাকে কিন্তু অস্বীকার করা যায় না, মানে অনস্বীকার্য বলা চলে। তো চলো একটা একটা করে তোমাদের পয়েন্ট লিখে দিই আর বুঝিয়ে দিই। তো ফার্স্ট পয়েন্ট, ফুড কালেকশন অর্থাৎ খাদ্য সংগ্রহ। এই যে আদিম যুগের বা প্রাচীন যুগের মানুষেরা তারা কিন্তু কি করতো, তাহলে নানান বনভূমিতে গিয়ে সেখান থেকে ফল মূল এসব পেরে তারা নিজের খাদ্য সংগ্রহ করতো এবং তার গাছপালা কেটে সেই ডাল পুড়িয়ে নানানভাবে রান্না করতো, আমরা জেনেই থাকি। তো তারা কি ছিল, অবৈজ্ঞানিক ছিল, তাদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ছিল না, তাদের মধ্যে শিক্ষার প্রসার ছিল না, তাই জন্য তারা এইসব কাণ্ড করে বেরিয়েছে। কিন্তু তার ফলে কি হয়েছে, তার ফলে কিন্তু বনভূমি কিন্তু ধ্বংসের দিকে গেছে, ঠিক আছে। তার ফলে একটা মৃত্তিকার কিন্তু গ্রোথ ঠিকভাবে হয়নি, সেখানে স্তব্ধ হয়ে গেছে। কেন? আমরা জানি যে গাছপালা থেকে পাতা এসব পড়ে মাটিতে জৈবিক যে হিউমাস সেটা গঠন করে, তার ফলে কিন্তু মৃত্তিকার গুণমান বৃদ্ধি পায়। যদি গাছপালাই কেটে দেওয়া হয় তখন কিন্তু মৃত্তিকার যে গ্রোথ সেটা কিন্তু স্তব্ধ হয়ে যায়। তো সেটাই বলা হয়েছে। 2 নম্বর ভূমিকা, শিফটিং কাল্টিভেশন অর্থাৎ স্থানান্তর কৃষিকাজ। এই যে এটাও কিন্তু প্রাচীন যুগের মানুষেরা বেশি করে থাকতো। তারা কি করতো, এক জায়গায় তারা চাষ করতো, সেখানকার বনভূমি পুড়িয়ে তারা চাষাবাদ শুরু করতো এবং সেখানে নানান রাসায়নিক সার প্রয়োগ করতো, করার পর সেখানে ফসল ফলাতো এবং 5 বছর পর তারা আবার অন্য জায়গায় চলে যেত, গিয়ে ঠিক একই রকমভাবে পুনরায় তারা বনভূমি পোড়াতো, পুড়িয়ে আবার চাষবাস করতো, আবার সেখানে ফসল ফলানোর পর প্রায় 5 বছর পর তারা অন্য জায়গায় চলে যেত। এরকমভাবে তারা চাষাবাদ করতো। তার ফলে কি হতো, একটা মৃত্তিকার যে গুণমান সেটা কিন্তু নষ্ট হতো, কারণ সেখানে সব বনভূমি কেটে ফেলেছে, তারা কেটে ফেলে সেখানে চাষ করেছে, কিন্তু সেই চাষটাও স্থায়ী করেনি। সেখানে কিছুদিন করে, অর্থাৎ প্রায় 5 বছর সময়কাল করে তারা কিন্তু ছেড়ে দিয়েছে। তো সেটাই বলা হয়েছে। 3 নম্বর ভূমিকা, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার অর্থাৎ নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ। তো এই প্রাচীন কৃষি পদ্ধতি, যেখানে জনসংখ্যা, যে কৃষির যে আয়তন অর্থাৎ কৃষির যে জায়গাটা তার থেকে বেশি জনসংখ্যা, সেই সব অঞ্চলেই এই কৃষিকাজটা গড়ে উঠতো। তো এখানে চাষিরা কি করতো, জনসংখ্যা যেহেতু বেশি তাহলে তো পেট চালাতে হবে, তার জন্য তারা কি করতো, বছরে একাধিকবার চাষ করতো। তারা বলতে গেলে সারা বছরই চাষ করে যেত, ঠিক আছে। মাটির যে একটুখানি রেস্ট দেওয়ার প্রয়োজন, অর্থাৎ একটুখানি খোলে রাখার প্রয়োজন, মাটিতে চাষাবাদ বন্ধ রাখা, সেটা কিন্তু তারা করতো না। তারা কিন্তু সবসময় চাষই করে যেত। তার ফলে কি হতো, মাটির যে গুণাগুণ সেটা কিন্তু একদম নিচে চলে যেত। তো সেটাই বলা হয়েছে। নাম্বার 4, প্যাস্চার অর্থাৎ পশুচারণ। অর্থাৎ যারা পশুচারণ করতো তারা কিন্তু তাদের পশুকে নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় ভ্রমণ করতো। তার ফলে কি হতো, পশুর যে খুরের আঘাত, সেই আঘাতে মাটি আলগা হয়ে যেত এবং সেই আলগা মাটি এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হতো, বৃষ্টির জলে এক জায়গা থেকে এক জায়গায় চলে যেত, ঠিক আছে। বা বায়ু দ্বারা কার্য, এরকমভাবে নানান কার্য হয়ে থাকে। জলের কার্য, বায়ুর কার্য তো পরে আসছে, কিন্তু ফার্স্ট যেটা করছে হলো কে, মানুষ পশুচারণ করছে। তার ফলে কি হচ্ছে, যেসব জায়গায় উর্বর মাটি সেটা কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে। সেটা নদীতেও যেতে পারে, সমুদ্রেও যেতে পারে এবং একটা বনভূমিতে গিয়েও পড়তে পারে। তো সেটাই বলা হয়েছে। নাম্বার 5, উড কালেকশন অর্থাৎ কাঠ সংগ্রহ। এই যে আদিম মানুষেরা জীবিকা অর্জন অর্থাৎ তাদের ঘরবাড়ি নির্মাণের জন্য এই যে বনভূমি থেকে নানান গাছের কাঠ কেটে তারা নিজের বসত বাড়ি তৈরি করতো। বাড়ির নানান আসবাবপত্র তৈরিতেও কিন্তু এই কাঠের ব্যবহার করা হতো। তার ফলে কি হতো, একটা বনভূমিকে যখন বা একটা গাছকে যখন উবড়ে ফেলা হতো, তার ফলে শিকড়ের সাথে যে মাটিটা লেগে থাকতো সেটা কিন্তু আলগা হয়ে যেত। অর্থাৎ যেই অঞ্চলটা জুড়ে বনভূমিটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু মাটি আলগা হয়ে যেত। তার ফলে কি হতো, সেখান থেকে মাটি এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হতো, মাটি উর্বরতা হ্রাস পেত। 6 নম্বর কি, অধিক কর্ষণ মানে কি, এই যে চাষাবাদ করছে তার ফলে কিন্তু কর্ষণ করা হচ্ছে, তার ফলে মাটি আলগা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে মাটি আলগা হয়ে গেলে, মাটির উর্বর মাটি যদি থেকে থাকে, সেই মাটি কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হয়ে যাবে। তার ফলে তারপর যখন সেই মাটিতে চাষ করা হবে, চাষ হবে। 9, ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার। এই যে একজন কৃষক নিজের জমিতে অধিক ফলনের আশায় যে রাসায়নিক সার ব্যবহার করছে, তার ফলে কিন্তু মাটির চরিত্রের পরিবর্তন হচ্ছে। মাটি কিন্তু আর সেই উর্বর থাকছে না, উর্বর থেকে কিন্তু অনুর্বরে পরিণত হচ্ছে এই বেশি রাসায়নিক সার প্রয়োগের ফলে। কারণ কৃষক বুঝতে পারছে না যে একটা মাটিকে যে শুধুমাত্র রাসায়নিক সার দিলেই যে তার বৃদ্ধি ভালো হবে তা না, সেটাকে হাইব্রিড বলা চলে, আমরা বলতে পারি, যে কিন্তু কখনো একটা পুষ্টি সমৃদ্ধ ফসল বলা চলে না, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা আগে বেশি হতো না। 10 নম্বর কি, ইউজ অফ ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক ঔষধের ব্যবহার। এই যে কীটনাশক ঔষধ কেন প্রয়োগ করছে, যে ফসল যে নষ্ট করছে, কীটনাশক তারা যাতে নষ্ট না করতে পারে সেই জীবাণুকে মেরে ফেলার জন্য। কিন্তু যেই জীবাণুরা ফসল ফলাতে সাহায্য করছে তারাও কিন্তু এই কীটনাশকের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেটাই বলা যায়, তো তারা যদি মরে যায় তাহলে কিন্তু মৃত্তিকার গুণাগুণ কিন্তু বৃদ্ধি পাবে না, তাই সেটা কিন্তু আরো ডাউন হয়ে যাবে।
যেরকম রাসায়নিক সার প্রয়োগ করলে হচ্ছিল, ঠিক আছে? তো সেটাই বলা হয়েছে। তো চলো তার পরের পয়েন্ট 11, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্পায়ন কিন্তু তুলনামূলকভাবে অনেক ক্ষতি করছে মৃত্তিকার। কারণ শিল্পায়ন কিন্তু শুধুমাত্র একটা ক্ষতি করছে না, সে কিন্তু হাজারো ক্ষতি করছে। তো মৃত্তিকার প্রথম ক্ষতি যদি বলতে হয়, তো শিল্পায়ন কি করছে? শিল্পায়ন যেখানে তৈরি হবে সেটা কিন্তু একটা ছোট জায়গা জুড়ে হচ্ছে না, সেটা কিন্তু একটা বৃহৎ জায়গা জুড়ে হচ্ছে। এবং সেই যে এলাকাটা, সেই এলাকাটা যদি বনভূমি অঞ্চল হয়ে থাকে, তখন সেই বনভূমি অঞ্চলটাকে কেটে, অর্থাৎ বনভূমি কেটে সেখানে কিন্তু একটা শিল্প তৈরি করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে? মৃত্তিকা যে আলগা হয়ে যাচ্ছে, যেটা আমি বলেইছিলাম, ঠিক আছে? নেক্সট, শিল্প থেকে যেসব ধোঁয়া এইসব বেরোচ্ছে সেসব কিন্তু পরিবেশের ক্ষতি করছে বা গাছপালার ক্ষতি করছে, হয়ে গেল। তারপর কি, যে শিল্প থেকে নির্গত যেসব রাসায়নিক নোংরা জল রয়েছে সেগুলো মাটিতে পড়ে মাটি দূষণ করছে, এটাও হতে পারে, ঠিক আছে? তারপর নানান থেকে থাকে, তোমরা তোমাদের মাথা লাগাও আর ভাবো আর এর সাথে অ্যাড করে দাও, একটু বড় বানিয়ে দাও যাতে একটু বড় বড় নাম্বার পেয়ে যাও, ঠিক আছে? 12 নম্বর, কনস্ট্রাকশন অফ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অর্থাৎ রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থা নির্মাণ। এই যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, তার ফলে কি হচ্ছে? মৃত্তিকা কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ মাটিকে ঢেকে দিয়ে মাটির উপর দিয়ে ঢালাই যাই করা হোক, পিচের রাস্তা ঢালাই, তার ফলে কিন্তু বৃষ্টির যে জল সেটা কিন্তু মাটিতে সরাসরি পৌঁছাচ্ছে না, যেটা তোমরা লক্ষ্য করবে শহরাঞ্চলে বেশি করে। তার ফলে কি হচ্ছে? মৃত্তিকাতে যদি জল না পৌঁছায় তাহলে কি হবে? মৃত্তিকা ফেটে যাবে, মৃত্তিকার গুণ নষ্ট হবে এবং নানান যেসব জীবাণু রয়েছে তারা মরে যাবে, যারা ভালো কাজ করছে মৃত্তিকার জন্য। এছাড়াও যেসব পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে কি করা হচ্ছে? সেখানে ডিনামাইট বা নানান ধরনের পরমাণু নিক্ষেপ করে সেখানে ব্লাস্ট করানো হচ্ছে এবং সেখানে রাস্তা তৈরি করা হচ্ছে। তো এখানে কি হচ্ছে? মৃত্তিকার ক্ষতি হচ্ছে, অনেক গাছপালা মারা যাচ্ছে ধসে, ঠিক আছে? তো এইসব চলছে। 13, সাকসেশন অফ গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভৌম জলের উত্তোলন। এই যে ভৌম জল কিন্তু উত্তোলন কিভাবে করা হচ্ছে? নানান গভীর নলকূপ এবং নানান পাম্প এইসবের সাহায্যে কিন্তু মাটির নিচের যে জল আছে সেটা কিন্তু ওপরে নিয়ে আসা হচ্ছে, সেটাকে পানীয় জল হিসাবে গ্রহণ করা হচ্ছে। তার ফলে কি হচ্ছে? মৃত্তিকার যে জলের পরিমাণ সেটা কিন্তু কমে যাচ্ছে। কারণ আমরা জানছি যে রাস্তাঘাট, যেটা আগেই বললাম, যে রাস্তাঘাট নির্মাণের জন্য কিন্তু মাটিতে জল কিন্তু প্রবেশ করতে পারছে না এবং যেটুকু ভৌম জলে রয়েছে সেগুলো আমরা বাইরে বার করে নিচ্ছি। তার ফলে কি হচ্ছে? মৃত্তিকা শুষ্ক হয়ে যাচ্ছে, মাটিতে ফাটল দেখা দিচ্ছে, মাটি অনুর্বর হয়ে পড়ছে, মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, মাটির যে একটা বৃদ্ধি থাকে সেটা কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে। 14 নম্বর, আরবানাইজেশন অর্থাৎ নগরায়ন। নগরায়ন কি? নগরায়ন মানে বৃহৎ অট্টালিকা, নানান বাড়ি ঘর যে তৈরি হচ্ছে বনভূমিকে কেটে, শুধু কাটছে না, তারপরেও সেটাকে পুরো কি বলে সিমেন্ট বালি দিয়ে বাঁধাচ্ছে বাড়ির চারপাশ। তার ফলে কি হচ্ছে? জল মৃত্তিকার ভেতরে যেতে পারছে না, অর্থাৎ সেখান দিয়ে সিমেন্ট বালি দিয়ে ধুয়ে নর্দমা দিয়ে চলে যাচ্ছে কোথায়? গঙ্গায়। তার ফলে কি হচ্ছে? মৃত্তিকার গুণাগুণ নষ্ট হচ্ছে, যেটা তোমাদের বলছি, এটা কিন্তু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। 15, ক্লাইমেট চেঞ্জ, যে জলবায়ু পরিবর্তন, এটার জন্য কিন্তু দায়ী কিন্তু মানুষই। কারণ যে মৃত্তিকা থেকে যেভাবে গাছকে উপড়ে ফেলা হচ্ছে তার ফলে কিন্তু জলবায়ুর ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলছে বেশি করে। মানুষ নানানভাবে বায়ুমণ্ডলকে বিষাক্ত করে তুলছে, তার ফলে কিন্তু যে ঋতু পরিবর্তন, যেটা আমরা বলে থাকি, যে সব গ্রীষ্মতে গ্রীষ্ম আমরা দেখতে পাবো না, গ্রীষ্মতে বর্ষা চলে আসছে, ঠিক আছে? বা এত গরম দিচ্ছে যে ধরার বাইরে। তো তোমাদের 15টা ভূমিকা বলে দিলাম হিউম্যান অ্যাজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট অফ সয়েল ট্রান্সফরমেশন, অর্থাৎ মাটির রূপান্তরে মানুষের 15টা ভূমিকা। তো তোমরা এটা বুঝে ভালো করে লিখে দেবে, কারণ মেন পয়েন্ট তোমাদের বলে দিয়েছি এবং বুঝিয়েও দিয়েছি। তো আজ এই পর্যন্তই। আর তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও, কোন পেপারের ওপর, সেটা আমাকে একবার কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো